আসসালামু আলাইকুম। বেগম রোকেয়ার সকল ছাত্রীদেরকে এই অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পবিত্র মাহে রমজান চলছে, আর কয়েকদিন পরেই খুশির ঈদ। বেগম রোকেয়ার পক্ষ থেকে তথাপি ব্যক্তিগতভাবে তোমাদের সকলকে জানাই অগ্রিম ঈদ মোবারক। মূল বিষয়ে যাওয়ার আগে আমি কথা বলে নিই। প্রথমত হচ্ছে, এই অনলাইন ক্লাসটা হয়তো আমরা একটু দেরিতেই শুরু করলাম। আজ 21শে মে, এই 21শে মে থেকেই ক্লাসটা শুরু হচ্ছে। একটু দেরি হয়ে গেল, কারণ অন্যান্য মিশন বা স্কুলগুলো অলরেডি আগেই শুরু করে দিয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরাও শুরু করলাম। নিশ্চয়ই তোমরা দেখেছো, গ্রুপে আমি একটা রুটিন দিয়েছি। সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে। সোমবার থেকে শনিবার যে রুটিন দেওয়া আছে, সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে। যদি রুটিনের কোনো চেঞ্জ হয়, মানে এক কথায় আমি বলতে চাচ্ছি প্রভিশনাল, হয়তো কোনো স্যার বা ম্যাডাম ওই দিন ক্লাস নিতে পারছেন না, সেটা হলে আমি আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দেবো যে আজকে এই ক্লাসটা এখন হবে না, বা কখন হবে, কোন স্যার বা কোন ম্যাডাম নেবেন সেটা আমি বলে দেবো। আর দ্বিতীয়ত, অনলাইন ক্লাসটাকে কিন্তু কেউ অবহেলা করবে না। এটাও কি বলতো, তোমাদের সঙ্গে সামনাসামনি বসে বা সামনাসামনি যে ক্লাসরুমের যে ক্লাসটা হয়, সেই ক্লাসের থেকে এটা কিন্তু কম ক্লাস নয়। এটাও যত্ন সহকারে অতি গুরুত্বপূর্ণভাবে নেবে ক্লাসটা। বিভিন্ন স্যার বা ম্যাডামরা দেখবে তোমাদের ভিডিও করে ক্লাস নিচ্ছে বা লাইভ চ্যাট করে ক্লাস নিচ্ছে, সেটা তো মোবাইলে থেকে যাবে। পরবর্তীকালে মোবাইলটা দেখবে, ভিডিও হলে ভিডিওটা বারবার দেখবে, চ্যাট হলে চ্যাটগুলো ফলো করবে। তোমার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো তুমি লিখে পাঠাবে, স্যার বা ম্যাডামের সঙ্গে জেনে নেবে। এর থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। ওই যে বললাম, ক্লাসরুমের থেকে এই ক্লাসটা খুব একটা যে কম গুরুত্বপূর্ণ তা নয়। দেখবে প্রায় অনেকটাই কাছাকাছি হয়ে যাচ্ছে, কারণ ইন্টারঅ্যাক্ট তো হচ্ছে। হয়তো সামনাসামনি দেখতে পাচ্ছি না, কিন্তু লেখালেখির মাধ্যমে তো তোমাদের সঙ্গে আমাদের ইন্টারঅ্যাক্ট হবেই। ওই জন্য বলছি, ক্লাসগুলো মন দিয়ে করবে যখন যে ক্লাসটা হবে। কারণ 12 উঠে পড়েছ, মানে ফাঁকি আর দেওয়া যাবে না। 12 একটা ভাইটাল বিষয়। 12-এর পর থেকেই তোমার দিক, গতি, ধারা যাই বলো, সব তোমার নির্ণয় হবে ক্লাস 12 থেকেই। আর তোমাদের তো ইলেভেনের কটা পরীক্ষা বাকি ছিল, দিতে হলো না। মানে বর্তমান পরিবেশ পরিস্থিতির জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দিয়েছে তোমরা অলরেডি 12 উঠে গেলে। ওই জন্য আগেই বললাম যে পরিবেশ পরিস্থিতি আমাদেরকে মেনে চলতে হবে আর কি। সেই জন্যতে অনলাইন ব্যবস্থা, অনলাইন তো এর আগে ছিল না গো। তাহলে যখন যেটা হবে তখন সেটা আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে। ঠিক আছে? এদিকে এদিকে খেয়াল করো, অন্যদিকে খেয়াল করে লাভ নেই। এইবার আমি চলে যাব আমার মূল বিষয়ে। মূল বিষয় মানে তোমাদেরকে কিছু, মানে যতটা জানি তোমাদেরকে দেব, তোমাদের কাছ থেকেও কিছু নেব আলাপ আলোচনার মাধ্যমে, সেটা আমরা শিখবো আর কি। তাহলে তোমাদের কি পড়াবো আমি, বলো? হাসি পাচ্ছে? পাবেই তো। ভূগোল পড়াবো, কারণ ভূগোল পড়াই। যদি বলো অন্য বিষয় পড়াতে, তো সেটাও পড়াতে পারবো। তো যাই হোক, এখন ভূগোল পড়াবো। অন্যান্য বিষয়ের জন্য আমাদের অন্যান্য স্যার ম্যাডামরা রয়েছেন। আমি একটু ভূগোলের সিলেবাস সম্পর্কে বলে নিই। সিলেবাস মানে কটা কি চ্যাপ্টার রয়েছে। 11-এর ভূগোলের মতো ক্লাস 12-এর ভূগোল বইয়ের নাম হচ্ছে আধুনিক ভূগোল। কি বললাম? ভূগোল বইয়ের নাম আধুনিক ভূগোল। এতে মোট চ্যাপ্টার আছে 14টা। কটা আছে? 14টা চ্যাপ্টার রয়েছে, অনেকগুলো কিন্তু। তো চাপের কিছু নেই, আমি তো রয়েছি, ঠিক শেষ করে দেবো। নিশ্চয়ই দেখেছো পরীক্ষার সময় যদি কোনো চ্যাপ্টার বাকি থাকে, ঘন্টার পর ঘন্টা ক্লাস নিয়ে কেমন শেষ করে দিই। অবশ্য তোমরা নিতে পারবে সেইভাবে কিন্তু ক্লাসগুলো নিই আমি, যে আমি ঘন্টার পর ঘন্টা বলে গেলাম তোমরা কি বুঝলে না, সেরকম নয়। তোমরা যদি নিতে পারো সেই নিয়ে
সেইভাবে আমি ক্লাসগুলো শেষ করব, অসুবিধা নেই। আমি যেহেতু রয়েছি, অসুবিধা নেই। ক্লাসগুলো তোমরা মন দিয়ে করলেই হবে, নিজের কাজটা নিজে করলেই হবে। এবং ক্লাস 11-এর মতো 12-এও হচ্ছে দুটো পার্টে ভাগ করা আছে। এই 14টার চ্যাপ্টার দুটো পার্টে ভাগ করা আছে। প্রথম পার্টের নাম হচ্ছে, কি বলো, মনে মনে ভাবছো? কেউ কেউ হয়তো ঠিকই ধরেছ, প্রাকৃতিক ভূগোল। আর দ্বিতীয় পার্টের নাম হচ্ছে অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলে আছে 7টা চ্যাপ্টার, অর্থনীতি ভূগোলে আছে 7টা চ্যাপ্টার। তাহলে মোট কটা হলো? 14টা হলো। এই 14টা চ্যাপ্টার আমাদের ক্লাস 12-এর সিলেবাসের মধ্যে রয়েছে। এটা থিওরি পোর্শন। যখন তোমাদের প্র্যাকটিক্যাল করাবো তখন বলে দেবো প্র্যাকটিক্যালের সিলেবাস বা প্র্যাকটিক্যালে কি আছে না আছে, আর যখন হবে তখন সেটা বলবো। তাহলে এইবার আমি সরাসরি চলে যাই সিলেবাসের মধ্যে। তাহলে প্রাকৃতিক ভূগোলের যে 7টা চ্যাপ্টার রয়েছে, সেই 7টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে, জানো কেউ? জানো না? হয়তো জানো না কি চ্যাপ্টারের নাম, কিন্তু আমি যে নামটা বলবো সেই নামটা প্রত্যেকেরই জানা। সে ভূগোল পড়ুক আর না পড়ুক, মানে ক্লাস 12-এ তার ভূগোল থাক আর না থাক, এই নামটা প্রত্যেকেরই জানা, সাধারণ একটা নাম। কি মনে মনে গেস করছো কি নাম হতে পারে? কি নাম হতে পারে? প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ভূমিরূপ প্রক্রিয়া। কি বললাম? ভূমিরূপ প্রক্রিয়া। এই ভূমিরূপ প্রক্রিয়া, তাহলে ভূমিরূপ শব্দটা কি চেনা না? অচেনা লাগছে? চেনা, ঠিকই। তাহলে ভূমিরূপ শব্দটা তুমি দেখো ভাঙো, ভূমি একটা, রূপ একটা। আমরা তো প্রত্যেকে এই শব্দ দুটির সঙ্গে পরিচিত, ভূমি একটা আর রূপ একটা। ভূমি মানে কি? আমরা তো প্রত্যেকেই, মানে বেশিরভাগই তো আমরা গ্রামের মেয়ে। ভূমি মানে কি আমরা প্রত্যেকেই জানি। ভূমি মানে হচ্ছে তুমি জমি বলতে পারো, মাটি বলতে পারো, ক্ষেত বলতে পারো। আর রূপ মানে, রূপ মানে আকার, আকৃতি, গঠন, এই রকম। তাহলে ভূমি মানে যদি রূপ, ভূমি মানে যদি জমি, মাটি, ক্ষেত হয়, তাহলে তাদের গঠন বা আকৃতি। তাহলে এই যে মাটি, ক্ষেত, জমি, এগুলো কোথায় আছে? আমরা তো পৃথিবী সম্পর্কিত আলোচনা করছি। এক কথায় বলতে গেলে ভূপৃষ্ঠ বা পৃথিবীপৃষ্ঠ, মানে পৃথিবী, এই জমি, মাটি, ক্ষেত সাথে ভূপৃষ্ঠে রয়েছে। তো ভূপৃষ্ঠ মানেই তো মানে পৃথিবীর বাইরে কিছু নয়, পৃথিবী। তাহলে ভূমি মানে এক্ষেত্রে আমরা বুঝবো কি? পৃথিবী বুঝবো। পৃথিবীর কোন অংশটা বুঝবো? আমরা পৃথিবীর কোথায় বাস করি বলো তো দেখি? আমরা পৃথিবীর কোথায় বাস করি? ঠিক ধরেছ, ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে বাস করি। তাহলে ভূমি বলতে আমরা এখানে পৃথিবী পৃষ্ঠ বা পৃথিবী বললেও ভুল হবে না। আর রূপ মানে গঠন বা আকৃতি। তাহলে পৃথিবীর আকৃতি বা গঠন, এই নিয়েই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার। এটা নিশ্চয়ই আমরা নিচু ক্লাসে হয়তো কম বেশি পড়ে এসেছি। তো এখানে একটু আমরা ডিটেলসে পড়বো। নিচু ক্লাসে যেগুলো পড়েছি সেগুলো দেখবে এখানে কিচ্ছু নেই গো, এখানে পুরো নতুন জিনিস আছে। এই ভূমিরূপ চ্যাপ্টারের মধ্যে 6টা পার্ট আছে, 6টা পার্ট। প্রথম যে পার্ট, তার মধ্যে আছে বহির্জাত প্রক্রিয়া 6টার মধ্যে। দ্বিতীয় হচ্ছে ভৌমজলের কার্য। তৃতীয় হচ্ছে কাস্ট ভূমিরূপ। চতুর্থত সামুদ্রিক প্রক্রিয়া। পঞ্চমত বিভিন্ন প্রকারের উপকূল বা উপকূলের গঠন। আর ষষ্ঠত প্রবাল প্রাচীর। এই 6টা নিয়েই আমাদের এই চ্যাপ্টার, যার নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া, কি নামটা শোনা শোনা লাগছে? শোনা শোনা তো লাগবেই। তোমাদের যখন ক্লাস 11-এ পড়ালাম, কি পড়েছিলাম 11-এ? বহির্জাত। বহির্জাত শব্দের মধ্যে দেখো বহি আর জাত। বহি মানে কি? বাইরে। জাত মানে কি? উৎপন্ন বা সৃষ্টি হওয়া। তাহলে আমি বহির্জাত মানে বাইরে। তো
তাহলে বাইরের সঙ্গে দেখো আরেকটা কথা অটোমেটিক্যালি চলে আসবে, কি বাইরে, যদি বিপরীত ভাবি, বাইরে কি, ভিতরে, বাইরে ভিতরে, তাই তো, বাইরে একটা ভিতরে একটা। তাহলে ভিতরে, বাইরে মানে বলছি আমি বহি, তাহলে ভিতরে মানে কি অন্ত, অন্ত, অন্দরমহল। দেখবে ক্লাস 8, হ্যাঁ 8 সম্ভবত ক্লাস 8-এ আছে, দেখবে ক্লাস 8-এ ভূগোল বইয়ের নাম হচ্ছে আমাদের পৃথিবী, তার একটা চ্যাপ্টার আছে, দেখবে সম্ভবত দ্বিতীয় কি তৃতীয় চ্যাপ্টার, পৃথিবীর অন্দরমহল। পৃথিবীর অন্দরমহল, অন্দরমহল মানে কি, আমরা ঘরের অন্দরমহল বুঝি, পৃথিবীর তাহলে ঘরের অন্দরমহল ঘরের ভিতরে, ঠিক তেমনিভাবে পৃথিবীর অন্দরমহল মানে কি, পৃথিবীর ভিতরে। তো যাই হোক, সেটা অন্য বিষয়, পৃথিবীর অন্দরমহলে সেটা অন্য একটা আলোচনার বিষয়ে চলে আসবে। তাহলে এখানে বহির্জাত সঙ্গে আমাদের একটা রিলেটেড শব্দ হচ্ছে অন্তর্জাত। বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া। অন্ত মানে হচ্ছে ভিতরে, বহি মানে হচ্ছে বাইরে। কার ভিতরে কার বাইরে, হ্যালো এদিকে তাকাও, কার ভিতরে কার বাইরে, কার, পৃথিবী। অবশ্য বোর্ড নেই, বোর্ড হলে সুবিধা হতো, ছবি এঁকে আমি আরও ভালো করে বোঝাতে পারতাম। আমি চেষ্টা করবো একটা বোর্ডের জোগাড় করার, বাড়িতে বসে ভিডিওটা করছি, যদি একাডেমি থেকে বোর্ড আনতে পারি তো খুবই ভালো হয়, তো আমি পরবর্তীকালে চেষ্টা করবো বোর্ড নিয়ে আসার। তাহলে যদি এটা একটা পৃথিবী হয়, পৃথিবী তো, আচ্ছা পৃথিবীর আকৃতি কেমন, এই যে বললাম ভূমিরূপ, একটু বলে নিই আগে, পৃথিবীর আকৃতি কেমন, গোল, গোল না, পুরোপুরি গোল নয়। তাহলে কার মতো পৃথিবীর আকৃতি, এই যে বললাম কার মতো, পৃথিবীর আকৃতি কার মতো, এটা একটা কঠিন প্রশ্ন। আমরা তুলনা করি ভালো খারাপ, তাই তো, সাদা কালো, কারণ সাদা আছে বলে কালোর গুরুত্ব, রাত আছে বলে দিনের গুরুত্ব, বা দিন আছে বলে রাতের গুরুত্ব। তাহলে কোনো কিছুর সঙ্গে তুলনা করতে কোনো একটা কিছু লাগে। তো পৃথিবীর যে অরিজিনাল আকৃতি কেউ দেখেছো নাকি, দেখোনি তাই তো, আমিও দেখিনি, দেখার কথাও নয়, কারণ কোনো জিনিসকে দেখতে হলে তো বাইরে থেকে দেখতে হয়, তাই নয় কি। এই যে আমি মোবাইলে দেখতে পাচ্ছি, আমি তো বাইরে থেকে দেখছি মোবাইলটাকে, তাহলে পৃথিবীকে দেখতে হলে কি পৃথিবী বাইরে যেতে হবে, মানে মহাকাশে যেতে হবে। তাহলে সেটা আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, যিনারা গিয়েছেন তিনারা দেখেছেন, বা সেই আলোচনার সিদ্ধান্ত এটাই হয়েছে যে পৃথিবীর আকৃতি কিসের মতো, তোমরা একটা কথা ভাবছো, তার আগে আমি বলে নিই, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, তোমরা ভাবছিলে কমলা লেবুর মতো। আচ্ছা সেটা আমি পরে বলছি। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, বা বলা হচ্ছে জিওড, GEOD, জিওড, মানে পৃথিবীর যে আকৃতি, সেই আকৃতির সঙ্গে পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে ওই বস্তুটার মিল আছে, মানে কোনো মিল নেই। তাহলে কার সাথে তুলনা করবে, এইবার ওই জন্য বলা হয় যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, তবুও সেখান থেকে একটু সূত্র ধরে, কমলা লেবু জানো, কমলা লেবু, কমলা খেয়েছো তো নিশ্চয়ই, সেখান থেকে সূত্র ধরে বলা হয়েছে পৃথিবীর আকৃতি কমলা লেবুর মতো। কমলা লেবু যেমন উপরেরটা একটু ফোলা, নিচেরটা একটু অবতল, তাই বলা হয় পৃথিবীর আকৃতি কমলা লেবুর মতো। তো যাই হোক, পৃথিবীর গঠন সেটা অন্য একটা পার্ট। এই যে বহির্জাত প্রক্রিয়া, প্রথমে যেটা আমাদের ক্লাস 12 সিলেবাসের ভূমিরূপ প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাহলে একটা প্রক্রিয়া বা সিস্টেম, প্রসেস যাই বলি, তাহলে এটা পড়তে গেলে একটু অন্তর্জাত সম্পর্কে একটুখানি জেনে নিই বলতে, এটা আমরা ক্লাস 11-এ পড়েছি। 11-এ ছিল অন্তর্জাত, এখানে বহির্জাত। তাহলে একটা ভিতর বাইরে, অন্ত মানে কার ভিতরে, পৃথিবীর ভিতরে। এটা যদি পৃথিবী হয়, ভূ অভ্যন্তর মানে ভূপৃষ্ঠ, এটা যদি ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠ থেকে এটা হচ্ছে নিচের দিক, ভূ অভ্যন্তর।
সেখানে কিছু ক্রিয়া বিক্রিয়া হচ্ছে না, হচ্ছে না? এগুলো তো সাধারণ বিষয়, 12-এ পড়ছো, নিশ্চয়ই ভেঙে চুরে বলতে হবে না। কারণ আমরা এক কথাই জানি যে ভূপৃষ্ঠ হয়, যত নিচের দিকে যাব ভূ অভ্যন্তরে তত কি তাপমাত্রা বেশি না কম? তাপমাত্রা বেশি, এটুকু আমরা কম বেশি জানি। এবং একেবারে কেন্দ্রে তাপমাত্রা বেশি, তাই তো? আর এটা ভূপৃষ্ঠ, যত উপরের দিকে উঠবো তাপমাত্রা কম। তার মানে পুরো তাপমাত্রা কম না, স্টেপ বাই স্টেপ সব ভাগ আছে। এই যে আচ্ছা, পৃথিবী যে সৃষ্টি হলো, পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? অরিজিন অফ দ্য আর্থ কেউ বলতে পারবে? পড়েছো তো, ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে পৃথিবীর উৎপত্তি, অরিজিন অফ দ্য আর্থ। বলো, পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? এক কথায় বলো, তোমাদেরকে তো আমি পড়িয়েছি। মনে পড়ছে কথাটা? হয়তো কারো কারো মনে পড়ছে। পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছে আজ পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্ত আসেনি। অর্থাৎ পৃথিবীর উৎপত্তি সম্পর্কে সঠিক মতবাদ আজও আবিষ্কার হয়নি। বিভিন্ন যুগে, বিভিন্ন কালে, বিভিন্ন ভূগোল বিশারদ, জ্যোতির্বিদরা পৃথিবীতে এসেছেন, তারা গবেষণা করেছেন, তাদের সিদ্ধান্ত অনুযায়ী বলেছেন মে বি, নট মাস্ট। মে বি মানে হতে পারে, যে পৃথিবীর সৃষ্টি এইভাবে হয়েছে বা এইভাবে হতে পারে। তারা কখনোই বলেনি যে পৃথিবীর সৃষ্টি এইভাবেই হয়েছে। তো যাই হোক, ধরে নিলাম পৃথিবীর সৃষ্টি হলো। যে পৃথিবীর সৃষ্টি হলো, পৃথিবীর সৃষ্টি হয়ে কি এরকম, এই এরকম এরকম বলতে, এই এখন আমরা বলি যে পৃথিবীতে কি 7টা মহাদেশ, 5টা মহাসাগর। পৃথিবীর সৃষ্টি হয়ে কি 7টা মহাদেশ, 5টা মহাসাগর ছিল? ঠিক ধরেছ? না, ছিল না। তাহলে একটুখানি আমি খুব সংক্ষেপে বলে নিই যে পৃথিবীর সৃষ্টি হওয়ার সময় ছিল উত্তপ্ত জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তারপরে ধীরে ধীরে পৃথিবী কি করছে, তাপ বিকিরণ করে দিয়েছে বা তাপ ছেড়ে দিয়েছে। আর কোনো বস্তু যখন তাপ ছেড়ে দেয় তখন কি হবে? সে সংকুচিত হয়ে যায় না? লোহা গরম করলে যখন দেখবে তুমি রেখে দেবে, একটু সংকুচিত হয়ে যাবে, গরম করার সময় একটু ফুলে যাবে। এইবার যখনই বলেছে ওই পৃথিবী তাপ বিকিরণ করতে শুরু করলো, পৃথিবী কিন্তু আজও আচ্ছা, পৃথিবী কি পুরোপুরি ঠান্ডা হয়েছে? না। যদি পৃথিবী পুরোপুরি ঠান্ডা হতো, ওই যে বললাম ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাবে কি তাপমাত্রা বেশি না কম? তাপমাত্রা বেশি। তাহলে এর থেকে তো প্রমাণ হয় কি পৃথিবী কিন্তু আজও ঠান্ডা হয়নি। এইবার যখনই তাপ বিকিরণ করতে করতে, তাহলে এই যে আগে বললাম পৃথিবীর আকৃতি সমান নয়, অসমান। তাহলে সব জায়গায় সমানভাবে তাপ বিকিরণ হয়নি, কোথাও থেকে কম বিকিরণ, কোথাও থেকে বেশি তাপ বিকিরণ। এই কম বেশি তাপ বিকিরণ বা আরও অন্যান্য বৈশিষ্ট্যের জন্যই কিছু অংশ নিচু হয়ে গেল বা অবনমিত হয়ে গেল, আর কিছু অংশ উঁচু হয়ে গেল। ধর যেখান থেকে বেশি তাপটা বেরোবে সেটা একটু বেশি বসে গেল, এখান থেকে কম তাপ বেরোচ্ছে, উঁচু হয়ে গেল। এইভাবে উঁচু নিচু। তো যে নিচু এলাকাগুলো, সে নিচু এলাকাগুলোই জল জমতে শুরু করলো ধীরে ধীরে। তা নিচু অংশে জল জমে তাকে আমরা কি বলি? জলভাগ বলি। আর উঁচু অংশটা কি? স্থলভাগ। তো সেই সময় জলভাগ স্থলভাগ বলা হয়নি, বলা হয়েছিল এই যে জলভাগ ছিল, সে জলভাগের নাম আছে একটা, স্থলভাগের নাম একটা আছে। কি নাম? এটা কিন্তু ক্লাস 8-এ বইয়ে আছে। জলভাগের নাম হচ্ছে প্যানথালাসা, আর স্থলভাগের নাম প্যানজিয়া। কি বললাম? প্যানথালাসা আর প্যানজিয়া। জলভাগ হচ্ছে প্যানথালাসা আর স্থলভাগ হচ্ছে প্যানজিয়া। টোটাল পৃথিবীর দুটো ভাগ হয়ে গেল, একটা প্যানজিয়া, একটা প্যানথালাসা। প্যানজিয়া হচ্ছে স্থলভাগ আর প্যানথালাসা জলভাগ। এই প্যানজিয়া প্যানথালাসা বিবর্তিত হতে হতে বলা হচ্ছে আজকের এই প্যানজিয়া মানে স্থলভাগ, তাহলে প্যানজিয়া থেকে বিবর্তিত হতে হতে স্থলভাগ থেকে 7টা মহাদেশ তৈরি হয়েছে।
আর প্যান্থালাস মানে জলভাগ, সেই জলভাগ বিবর্তিত হতে হতে মানে আকৃতির পরিবর্তন হতে হতে এই 5টা মহাসাগরে পরিবর্তন হয়েছে। বোঝা গেল? এটা এক কথায় বলে দিলাম, কিন্তু এর ভিতরে অনেক, কি বলবো, অনেক গল্প আছে, সেটা আমার এখন আলোচনা দরকার নেই গো। এইভাবে আমাদের মহাদেশ মহাসাগর সৃষ্টি হয়েছে। তো একটা কথা এখানে বলে নিই, এই যে আমরা প্রত্যেকে বলি যে পাহাড় পর্বত মালভূমি সমভূমি, আমরা কথায় কথায় বলি, তাই তো? ভূগোল মানেই পাহাড় পর্বত মালভূমি সমভূমি, ভূগোল বলতে এগুলো চলে আসে, কথাটা ঠিকই। এই পাহাড় পর্বত মালভূমি কে তৈরি করেছে? আমি, তুমি, তোমরা, আমরা? কে? কেউ না? তাহলে কে তৈরি করলো? ঠিক ধরেছ, প্রকৃতি। প্রকৃতি তৈরি করলো। নদীকেও তৈরি করতে পারে, সমুদ্রকেও তৈরি করতে পারে, পাহাড়কেও তৈরি করতে পারে, প্রকৃতি তৈরি করেছে। তো বলা হচ্ছে এই যে পৃথিবী উৎপত্তি হওয়ার সঙ্গে সঙ্গেই যেগুলো তৈরি হলো সেই সময়, সে পাহাড় বলো নদী বলো মানে মালভূমি যাই বলি, এইগুলোকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর ভূমিরূপ। এটা কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার, শর্ট কোশ্চেন আসতে হবে পরীক্ষায়। ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম বা প্রথম শ্রেণীর ভূমিরূপ কোনগুলো? এক কথা মনে রাখবে, ভালো করে বুঝে নেবে, যে পৃথিবীর সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যেগুলো তৈরি হলো, সে যাই হোক, সেটা প্রথম শ্রেণীর ভূমিরূপ। প্রথম যেহেতু বলছি, তাহলে সে দ্বিতীয় আছে। তাহলে দ্বিতীয় কোনগুলো স্যার? বলবো তো। দ্বিতীয় শ্রেণীর ভূমিরূপ হচ্ছে, তোমরা নিশ্চয়ই তোমার 12-এ উঠে পড়েছো, নিশ্চয়ই কেউ তোমরা অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছো, সে মালভূমি হোক সমভূমিতে তো আমরা বাস করছি, সমভূমি তো আমরা ভালোভাবে চিনি। সে মালভূমিতে বেড়াতে যাও, আর সমুদ্রে যাও, আর পাহাড়েই যাও। আচ্ছা, পাহাড় দিয়ে বললে ভালো হবে। যারা যারা পাহাড়ে গিয়েছো, যদি না গিয়েও থাকো নিশ্চয়ই বিভিন্ন পত্র পত্রিকায় বা সিনেমাতেও দেখেছো, পাহাড় দেখতে ভালো লাগে না? কেন ভালো লাগে? কে তৈরি করলো ওটা? যদি পাহাড়ের গা দিয়ে কোনো দিন যাও, যাও মানে বেড়াতে যাও, গাড়ি করে যাও, বা পাহাড়ের গায়ে যদি হাঁটো, সেখানে গিয়ে সেখানে নেমে যদি পাহাড়ের গায়ে হাঁটো, তুমি কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এটা কে তৈরি করলো? প্রকৃতি। কিন্তু পৃথিবী যখন সৃষ্টি হলো, সৃষ্টির সঙ্গে সঙ্গে যখন যদি পাহাড় দিয়ে বলি, পাহাড় যখন তৈরি হলো তখন কি এরকম ছিল? না, তখন কিন্তু এরকম ছিল না। তাহলে তখন যদি না থাকে, তাহলে পরে তৈরি হয়েছে। পরে কে তৈরি করেছে? কোনো মিস্ত্রি তৈরি করেছে? তাই না, কোনো মিস্ত্রি তৈরি করেনি। অবশ্যই মিস্ত্রি তৈরি করেছে, কিন্তু সেই মিস্ত্রি কোনো মানব নয়, মানুষ নয়। কে সে? প্রকৃতি। প্রকৃতি হচ্ছে কিন্তু একটা বড় শিল্পী, নেচার, একটা বড় আর্টিস্ট। কিভাবে স্যার বলুন? অবশ্যই বলবো, বলবো বলেই তো বলছি কথাগুলো। এই যে নদী আমরা দেখেছি, প্রত্যেকেই দেখেছি তো, অনেকে দেখবো গ্রামের বা বাড়ির পাশ দিয়ে একটা নদী বয়ে চলে গিয়েছে। পাহাড় হয়তো না দেখলেও আমরা ছবিতে দেখেছি, বা বিভিন্ন সিনেমা বলে সিনেমাতে তো দেখেছি আমরা। ধরো একটা জিনিস তৈরি হলো, বা একটা কোনো একটা উঁচু অংশ, ভাটা দেখেছো? ভাটা দেখেছো, তাই তো? ইট ভাটা যেখানে তৈরি হয়, ইট ভাটায় মাটির ঢিবি দেখেছো? ওই মাটির ঢিবি কি, ওইখান থেকে তো মাটি কেটে ইট তৈরি করা হয়, লরি করে নিয়ে আসে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যদি গিয়ে থাকো তো বুঝতে পারবে। দেখবে যে বৃষ্টি হওয়ার ফলে ওই মাটির ঢিবির উপরে যখন বৃষ্টিটা হয়ে গেল, জলের ধর্ম তো নিচের নিচের দিকে না, যেদিকে ও ঢালু পাবে সেদিকে যাবে। তো দেখে বিভিন্ন, মানে যেদিকে ঢালু পেয়েছে সেদিকে গিয়েছে, আঁকা বাঁকা আঁকা বাঁকা, যেখান থেকে সেখানে গর্ত হয়ে গিয়েছে, পাশে উঁচু হয়ে গিয়েছে, এরকম হয় না? এটা তো স্বাভাবিক। ঠিক তদ্রূপ ভাবে, ওই রকম ভাবেই
প্রকৃতির হচ্ছে একটা শিল্পী, মানে এই যে একটা পাহাড় পর্বতের উপরে দীর্ঘদিন ধরে ধরো বৃষ্টি হচ্ছে, পাহাড় হচ্ছে, এই পাহাড়ে মানে পাহাড়ে ধরো বৃষ্টির জল পড়ছে, বায়ু প্রবাহ হচ্ছে, তাপ দিচ্ছে, এগুলো হওয়ার ফলে কি হবে? ক্ষয় হবে। তা ক্ষয় হলো, তো ক্ষয়িত অংশগুলো কি হবে? এই ক্ষয়টা কে করছে? এই ক্ষয়টা প্রকৃতি নিজেই করছে। এই ক্ষয়িত অংশগুলো কোথায় যাবে? কোনো এক জায়গায় যাবে। তাহলে সেই জায়গাতে তো ক্ষয় হয়ে গেল। তারপরে যে জায়গাতে ক্ষয় হয়ে গেল সেটা গর্ত হয়ে গেল, পাশের অংশ উঁচু হয়ে গেল, সেই ক্ষয়িত অংশ কোথাও গেল। এই কাজগুলো কি প্রকৃতি নিজেই করছে, মানে মানুষের কিন্তু কোনো ভূমিকা নেই এখানে। এইভাবে মানে এই যে ল্যান্ডফর্ম বা ভূমিরূপ, এগুলো কিন্তু এইভাবেই মানে তৈরি হয়। এই যে আমি বলছি এগুলো কোথায় তৈরি হচ্ছে? ভূপৃষ্ঠের উপরে। যদি পাহাড় দিয়ে বলি তাহলে ভূপৃষ্ঠ মানে পৃথিবীর উপরে ভূপৃষ্ঠ, তাইকে বলা হচ্ছে বহির্জাত। আর অন্তর্জাত বিষয়কে, এই যে পাহাড়টা তৈরি হয়েছে কিভাবে তৈরি হলো, সেটা হচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ বিষয়। সে দুটো পাতের সংঘর্ষের ফলে হোক, সে ভূ অভ্যন্তর থেকে ম্যাগমার উদ্গীরণের ফলে হোক, আর সে মহাদেশ মহাসাগরীয় বা দুটো মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলেই হোক, সেটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার ফল। সেটা আমার আলোচনার বিষয় নয় এখন। এই যে পাহাড়টা তৈরি হয়ে গেল, পর্বতটা তৈরি হয়ে গেল, মালভূমি তৈরি হয়ে গেল বা সমভূমি তৈরি হয়ে গেল, এর উপরে যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলো কিভাবে তৈরি হচ্ছে? কিভাবে বলতে এইবার কিন্তু আমি মেন পয়েন্টে আসছি। এই যে আগে বলেছি পৃথিবী পুরোপুরি গোল নয়, কোথাও উঁচু কোথাও নিচু। তা কোথাও উঁচু কোথাও নিচু বলতে আমরা কি বুঝি? যদি পশ্চিমবঙ্গ দিয়ে বুঝি, তবে এইটুকু জেনে রাখো, পশ্চিমবঙ্গ হলো ভারতবর্ষের মধ্যে এমন একটি রাজ্য, যে রাজ্যে ভূমিরূপের তিনটি বৈশিষ্ট্যই ভালোভাবে দেখা যায়। ভূমিরূপের তিনটি বৈশিষ্ট্য কি কি? এক হচ্ছে কি? পাহাড় বা পর্বত। দুই হচ্ছে মালভূমি। আর তিন হচ্ছে কি? সমভূমি। এই পাহাড় পর্বত মালভূমি সমভূমি তিনটি আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে দেখা যায়। আর ভারতবর্ষের আর এমন কোনো রাজ্য নেই যে রাজ্যে তিনটি ভূমিরূপই একসঙ্গে দেখা যায়। চলে যায় উত্তরবঙ্গে, দার্জিলিংয়ে, কি আছে সেখানে? পাহাড় আছে, সান্দাকফু আছে, মানে হিমালয়ের যে অবহিমালয় সে অংশটা। তাহলে সিকিম, আমি আচ্ছা সিকিম ছেড়ে দিলাম, আলাদা রাজ্য। পশ্চিমবঙ্গে দার্জিলিং তো পাহাড় আছে, তাহলে পাহাড় পেলাম। তারপরে ধরো মালভূমি অঞ্চলে যাও, মালভূমি মানে মেদিনীপুর, বাঁকুড়া, এগুলা কি মালভূমি অঞ্চল। বীরভূম, উঁচু নিচু ঢেউ তরঙ্গায়িত। আর কোনটা সমভূমি? আমরা মনে হয় বেশিরভাগই আমরা সমভূমিতে বাস করি। তাহলে পশ্চিমবঙ্গে দেখো উত্তরে পাচ্ছি কি? পাহাড় পর্বত, পশ্চিমে পাচ্ছি মালভূমি, আর একেবারে দক্ষিণে বা দক্ষিণ পূর্ব বলতে পারি, দক্ষিণে পুরোপুরি সমভূমি। এই তিনটে ভূমিরূপ একসঙ্গে অন্য কোনো রাজ্যে দেখা যায় না। ঠিক আছে? এইবার এই যে বলছি যে বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়া জানতে গেলে, আচ্ছা তার আগে একটু বলে নিই, এই অন্তর্জাত প্রক্রিয়া মানে যেটা পৃথিবীর ভূ অভ্যন্তরে হয়, এক কথায় বলি ওটা কিন্তু বলে কয়ে হয় না। বুঝতে পেরেছো? অবশ্য বলে কয়ে এটাও হয় না, আমি বলে কয়ে বলতে এটাই বলতে চাচ্ছি, অন্তর্জাত প্রক্রিয়ার একটা ফল হচ্ছে কি বলতো? ভূমিকম্প। কখন ভূমিকম্প হবে কেউ জানে? অগ্ন্যুৎপাত কখন হবে কেউ জানে? কেউ জানে না। কখন দুটো পদের সংঘর্ষ হবে, কখন একটা ভূমিভাগ হুট করে উপরে উঠে যাবে, কোন ভূমিভাগে নেমে যাবে, এগুলো অন্তর্জাত প্রক্রিয়ার ফল। আর বহির্জাত হচ্ছে যেটা আমার তৈরি হয়ে গিয়েছে, তার উপরে বিভিন্ন কারুকার্য। সেই কারুকার্য কে করবে? এই কারুকার্য, যে শিল্পীর মতো, একটা শিল্পীর কাজ কি? শিল্পীর কাজ হচ্ছে নকশা তৈরি করা। এখানে নকশাটা কে তৈরি করবে? এই নকশা কে তৈরি করবে সেটা জানতে গেলে আমাদের তিনটি বিষয় আগে জেনে নিতে হবে। এদিকে কটা? তিনটে। এক, পর্যায়ন। দুই, আরোহণ।
3 অবরোহণ, পর্যায়ন, আরোহণ আর অবরোহণ। এই তিনটে যদি ভালো করে বুঝতে পারি তাহলে বহির্জাত প্রক্রিয়ার মূল যে ফান্ডা সেটা কিন্তু আমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো পর্যায়ন কিন্তু একটা কি বলবো অনেকগুলো একটা সিস্টেম বা প্রক্রিয়া বা প্রসেসের ফলস্বরূপ একটা পর্যায়ন হয়। আমি 2-1 লাইনের মধ্যে বিষয়টা বলে দিচ্ছি, আশা করি বুঝতে পারবে, না বুঝতে পারলে পরে আমাকে বলবে। পর্যায়ন ইংলিশে বলে গ্রেডেশন, গ্রেড 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 জানো তো, গ্রেড সিস্টেম। এখন দেখবে পরীক্ষায় সব গ্রেড সিস্টেম চালু হয়েছে। গ্রেড মানে ধাপ, দেখো না, AA+, B+, গ্রেড। আমি এক কথায় বলে দিচ্ছি পর্যায়নটা কি। ধরো বায়ু প্রবাহ হচ্ছে, বায়ু যখন প্রবাহিত হয় তখন কি হয়, যদি মরুভূমি অঞ্চলে হয় ধুলোবালি উড়ে নিয়ে চলে যাবে, তাহলে যেখান থেকে উড়ে নিয়ে যাবে সেখানে কি হবে, গর্ত হয়ে যাবে, মানে ক্ষয়ে যাবে। যেখানে কি জমা হবে ধুলোবালি নুড়ি বা পাথরগুলো সেখানে সঞ্চয় হবে। তো মনে করো একটা পাহাড়, ঠিক আছে, তো সেখানে দীর্ঘদিন ধরে সূর্যের তাপ, বায়ু প্রবাহ বা হিমবাহ এসে আঘাত করছে সেই পাহাড়ের ঢালে, তাহলে ঢালটা ক্ষয়ে যাবে না, যাবে না, ক্ষয়ে যাবে। পাহাড় হতে পারে, অন্য কোনো ভূমিরূপ হতে পারে, তাহলে ক্ষয়ে গেল, তাহলে ক্ষয়ে যাবে। আর পৃথিবীর নিয়ম হচ্ছে সব কিছু একটা ব্যালেন্সে আসতে চায়, তাহলে ক্ষয়িত অংশগুলো তো এক জায়গায় জমা হবে, তাহলে সেখানে উঁচু হবে। তো মনে করছি আমি, ধরো এটা লেভেল ছিল, আমার বাঁ হাতটা মনে করো পৃথিবীর মানে প্রাকৃতিক শক্তি বলে ক্ষয় হচ্ছে, আর এ কি হচ্ছে, এই যত ক্ষয় হবে তত উঁচু হবে। একটা সময় আসবে যে সময় দেখা যাবে এই ক্ষয়টা আর হবে না, মানে শেষ, আর ক্ষয় করা যাবে না, এটাও শেষ, আর 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 মনে করে উঠবে না কো। তাহলে এই যে আর ক্ষয় করতে পারবে না, একেবারে শেষ, এটাও ধরো শেষ, উঁচু। তাহলে একটা উঁচু নিচু, এটা উঁচু নিচু, আবার মনে করো এখানে উঁচু নিচু, আবার মনে করো উঁচু নিচু, আবার উঁচু নিচু, ঠিক আছে, উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু পরপর চলবে, এই যে পরপর চলবে, এই যে উঁচু নিচু পরপর চলবে, একটা অনিয়মিত রূপরেখা না, একবার উঁচু একবার নিচু, একবার উঁচু একবার নিচু, এই যে অনিয়মিত রূপরেখা এটাকেই বলা হয় ক্ষয়ের শেষ সীমা। কি বললাম, ক্ষয়ের শেষ সীমা, আর ক্ষয় করতে পারবে না। উপরে তো উচ্চ অংশে তো ক্ষয় হচ্ছে না গো, অবশ্য হতেও পারে সেটা, কিন্তু এই ক্ষেত্রে ধরছি ক্ষয় হচ্ছে না। ইংলিশে বলে বেস লেভেল অফ ইরোশন, ক্ষয়ের শেষ সীমা। এই এই যে অনিয়মিত রূপরেখা এটাকে বলা হচ্ছে কি পর্যায়ন বা গ্রেডেশন। কি বললাম, পর্যায়ন বা গ্রেডেশন, এই অনিয়মিত রূপরেখাকে, যে উঁচু নিচু ভূমিরূপ। দ্বিতীয় কি বললাম, আরোহণ। আরোহণ মানে কি, আরোহণ মানে এক কথায় মনে রাখবে, আমরা আরোহী, আমরা প্রত্যেকে আরোহী। আরোহী মানে মনে রাখবে সঞ্চয়। কি বললাম, সঞ্চয়। এই নদী, হিমবাহ, বায়ু, ক্লাস 10-এ ছিল, মনে পড়ছে, মনে পড়ছে তাই তো। সেই নদী, হিমবাহ, বায়ু, ওদের ক্ষয়ও হয়, সঞ্চয়ও হয়। তাহলে এগুলো আমরা জানি যে, যদি নদী দিয়েই বলি, নদীর উচ্চ গতি বা নদী যেখানে সৃষ্টি হচ্ছে পার্বত্য এলাকা, সেখান থেকে ধরো প্রবল বেগে নদী বয়ে আসছে, তার উচ্চ গতির জন্য, ঢালের জন্য, জলের পরিমাণ বেশি হওয়ার জন্য, তাহলে সেখানে কিছু ক্ষয় হচ্ছে, সেখানে ক্ষয় করছে, তাহলে সেই ক্ষয়িত অংশগুলো তো নদীর পথেই, বলা হয় নিজের পায়ে নিজে কুড়ুল মারা মতো। নদী ওগুলো ক্ষয় করলো, ঠিক মালভূমি তারপরে সমভূমি এসে ওইগুলো জমা হবে। এই যে বিভিন্ন অশ্বক্ষেত্র হ্রদ তৈরি হয়, এই যে বলছে অশ্বক্ষেত্র হ্রদ তৈরি হয়, এটা কে তৈরি করলো, প্রকৃতি তৈরি করলো, কিন্তু পরে তৈরি হয়েছে। এগুলো কি বলতো বহির্জাত প্রক্রিয়ার ভূমিরূপ, কিন্তু এগুলো কিন্তু ধীরে ধীরে আসবো আমি। তাহলে নদী ক্ষয় করলো, আবার নদী সঞ্চয় করছে, হিমবাহ ক্ষয় করছে, হিমবাহ সঞ্চয় করছে। তদ্রূপভাবে বায়ু, ধরো প্রবল বেগে বাতাস বইছে,
সেই বায়ু ধুলো বালি সেগুলো উড়ে নিয়ে গিয়ে বায়ু আবার এক জায়গায় সঞ্চয় করছে। যেখানে সঞ্চয় করছে, এই যে সঞ্চয় করছে, সঞ্চয় হওয়ার ব্যাপারটাকে বলা হচ্ছে আরোহণ। মনে থাকবে? তাহলে এটা মনে রাখবে যে উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিরূপ হচ্ছে পর্যায়ন, সঞ্চয় করার ব্যাপারটা হচ্ছে কি আরোহণ। আর অবরোহণ কোনটা? অবরোহণ হচ্ছে ক্ষয়। ক্ষয়, এই ক্ষয় হওয়াটা এইটা একটা ভাইটাল বিষয়। ক্ষয় হওয়া, নদীও ক্ষয় করবে, বায়ুও ক্ষয় করবে, হিমবাহ ক্ষয় করবে, ভৌমজলও ক্ষয় করবে, সমুদ্রের ঢেউও ক্ষয় করবে। মানে এগুলো সব প্রাকৃতিক শক্তি, সব কিন্তু ভূমিরূপ বা ভূপৃষ্ঠ বা এক কথায় মাটিতে ক্ষয় করবে, ক্ষয় কাজে চালাবে। তার ফলে বিভিন্ন প্রকারের ভূমিরূপ তৈরি হবে। এই যে প্রাকৃতিক শক্তি, সে নদী বলো, বায়ু বলো, হিমবাহ বলো, ভৌমজল বলো, সমুদ্র তরঙ্গ বলো, এগুলো হচ্ছে এক একটা প্রকৃতির যেন যন্ত্র। যন্ত্র, আমরা যেমন কাঁচি দিয়ে কি কাগজ কাটি, কাঁচি একটা যন্ত্র। তো তো এইগুলো হচ্ছে এক একটা যন্ত্র। সূর্যের তাপ, বৃষ্টিপাত, এগুলো এক একটা যন্ত্র। এর ফলেও ভূমিরূপের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা কোথায় হচ্ছে? ভূপৃষ্ঠে হচ্ছে। ভূপৃষ্ঠ মানে কি? আমরা যেখানে বাস করছি, তাই এটা বহির্জাত প্রক্রিয়া। এই যে বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে আবহ বিকার। এই আবহ বিকারটা জানলেই কিভাবে ভূমিরূপের পরিবর্তন হচ্ছে, সেটা মরু অঞ্চলে হোক আর মেরু অঞ্চলে হোক আর আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে হোক, সেটা আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আগেই বললাম ওই যে অন্তর্জাত প্রক্রিয়া কি হঠাৎ করে হয়, আকস্মিক। আর বহির্জাত প্রক্রিয়া কি বলতো ধীরে 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 ধীরে। ধরো একটা আমরা ভৌত বিজ্ঞানে পড়েছি লোহায় মরিচা পড়ে। একটা লোহাকে তুমি বাইরে ফেলে রেখে দিলে, তুমি গতকালকে রেখে দিলে বা আজকে রেখে দিলে, তুমি কালকে বা পরশুদিন দেখবে, কি দেখবে? লোহা যেমন তেমনই আছে, লোহায় মরিচা পড়ে যাবে? কখনো না। দীর্ঘদিন ধরে যদি ফেলে রাখি তবেই লোহায় তো মরিচা পড়বে। তাহলে বহির্জাত প্রক্রিয়া হচ্ছে একটা ধীর গতি সম্পন্ন। ধীর গতি সম্পন্ন মানে সময় নিয়ে হয় এটা। আর বহির্জাত প্রক্রিয়া পৃথিবীর বিভিন্ন অঞ্চল, বিভিন্ন অঞ্চল বলতে তার অবস্থান এবং জলবায়ু অনুযায়ী তার ক্রিয়াকলাপ ঘটে। যেমন এই তো বেশিক্ষণ নেব না ক্লাস, এমনি প্রায় 40 মিনিট হয়ে গেল, হতে চললো। 45 মিনিট মতো দেবো, দেখি দেখি তারপরে শেষ করে দেবো। কারণ একদিনে বেশি হয়ে গেলে তো অসুবিধা হবে। হ্যাঁ, কি বলছিলাম? কোথায় ছিলাম যেন? বহির্জাত প্রক্রিয়া, যে ভূমিরূপটা যখন, হ্যাঁ, যে তার অবস্থান এবং জলবায়ু অনুযায়ী তারতম্য হবে। কীরকম? যদি মরুভূমি অঞ্চল, কারণ মরুভূমি অঞ্চলে একরকম একরকমের জলবায়ু, মেরু অঞ্চলের একরকম জলবায়ু, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে একরকম জলবায়ু, উপক্রান্তীয় অঞ্চলে একরকম জলবায়ু। যদি মেরু অঞ্চলে হয় তাহলে সেখানে কার ভূমিকা বেশি? মেরু অঞ্চলে হিমবাহ হবে, তাই তো? মেরু অঞ্চলে হলে হিমবাহের ভূমিকাটা বেশি হবে। আর মরু অঞ্চল হলে কার ভূমিকা? ঠিক ধরেছ, বালি বেশি, বায়ু, বায়ুর ভূমিকা বেশি হবে। আর আর্দ্র ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চল হলে নদীর ভূমিকা বেশি হবে, যেখানে জল দ্বারাই ভূমিরূপে পরিবর্তন হবে। বোঝা গেল? এগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য আর কি। যেটা বলছিলাম যে বহির্জাত প্রক্রিয়ার মানে বেশিরভাগ ভূমিরূপই তৈরি হয়েছে ক্ষয়ের ফলে। এই যে পাহাড়ের যে সৌন্দর্য, ধরো একটা ঢিবি আছে, একটা ঢিবি তো হতেই পারে। সেই ঢিবিটা কখন দেখতে বেশি ভালো লাগবে? যদি তার গায়ে কেটে কেটে যদি সেখানে যদি কাজ করা যায়, তাই নয় কি? কেটে কেটে যদি সেখানে কিছু বসানো যায় তাহলে ভালো লাগবে। তাহলে পাহাড় যখন তৈরি হলো, ওই পাহাড়ের গায়ে দীর্ঘদিন ধরে সূর্যের তাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, জলীয় বাষ্প, এরা কি করছে? ক্রিয়াকলাপ করছে। তাহলে দীর্ঘদিন ধরে যদি একটা জায়গায় এগুলো ক্রিয়া, যদি ধরো দীর্ঘদিন ধরে একটা জায়গার উপরে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, তাহলে সেই জায়গাটা দুর্বল হয়ে যাবে না? অবশ্যই যাবে। দীর্ঘদিন ধরে মরুভূমি অঞ্চল, দীর্ঘদিন ধরে সেই জায়গাটায় সূর্যের তাপ দিলে কি হবে? সেখানে
যদি পাথর টাথর থাকে আরও ফেটে চৌচির হয়ে যাবে, তাই নাকি? বা যদি ক্রমাগত যদি বাতাস বয়, তাহলে একটা জায়গায় যদি ক্রমাগত বাতাস লাগে সেটাও ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। অর্থাৎ বলা হচ্ছে প্রকৃতির মানে বিভিন্ন উপাদান, আমি যদি এখানে বায়ুর ওই আবহাওয়ার উপাদান বললে ভুল হবে না, আবহাওয়ার বিভিন্ন উপাদান। আবহাওয়ার কী কী উপাদান বলো? আবহাওয়ার উপাদান হচ্ছে বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, তাই তো, জলীয় বাষ্প, এগুলো আবহাওয়ার উপাদান। তাপমাত্রা, এই আবহাওয়ার উপাদান দীর্ঘদিন ধরে কোনো শিলার উপরে যদি পড়তে থাকে তাহলে সেই শিলাটা কি হবে, একসময় দুর্বল হয়ে পড়বে। এবং দেখা যাবে শিলাটা যদি কোনো ফাটল থাকে, ফাটল যদি নাও থাকে, দেখুন আমাদের চৈত্র বৈশাখ মাসে আমাদের জমিতে যখন পুরো একেবারে দেখো মানে কি বলবো ফেটে মাটি ফেটে চৌচির হয়ে যায় না, কেন যায়? সূর্যের তাপের ফলে। তদ্রূপভাবে একটা শিলা সেও কিন্তু এরকম ফেটে যাবে। এবার ধরো বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি হলে কি হবে, সেই ফাটল দিয়ে জল প্রবেশ করবে। যখনই জলটা প্রবেশ করবে, আবার যদি এটা শীত প্রধান দেশ হয় তাহলে জল হলে আর রাতের বেলায় ঠান্ডা বেশি, জল আয়তনে বরফ হয়ে যাবে, বরফ হয়ে গেলে আয়তন বেড়ে যাবে, তাহলে বেড়ে গেলে তো এই ফাটলের মধ্যে জায়গা হবে না, আস্তে আস্তে ফাটলটা বাড়বে। মানে এইভাবে কি বলতো ক্রমাগত যে বললাম বৈচিত্র্যের পরে ধীরে ধীরে বছরের পর বছর বা কয়েকশো বছরে বলতে পারো এটা পরিবর্তন আসবে, শিলাটা ফেটে চৌচির হয়ে যাবে। এই যে শিলা ফেটে চৌচির হয়ে যাবে মানে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আর নেই কো, একেই বলা হয় আবহবিকার, ইংলিশে বলে ওয়েদারিং। এটা কিন্তু ক্লাস 9-এ আছে বা তোমরা পড়ে এসছো। তাহলে আমি কিন্তু আবহবিকায় ঢুকে গিয়েছি। কাকে বলে আবহবিকার? আবহবিকার আর আবহাওয়া দুটো এক না আলাদা? কখনো এক নয়, অবশ্যই আলাদা। আবহবিকার আলাদা, আবহাওয়া আলাদা। আবহাওয়া হচ্ছে কি, আবহাওয়া যেমন এই যে আমি এখন যে ভিডিওটা করছি, এখনকার আবহাওয়া হচ্ছে কি ঠান্ডা, বৃষ্টি হচ্ছে। এই যে তোমরা খোঁজ পেয়েছো কি আমফান না উমফান এসেছে, সেই উমফান বা আমফানের তাণ্ডব লীলার মধ্যে আমি কিন্তু ভিডিওটা করছি। যেহেতু তোমাদের রুটিনে ক্লাস আছে, আমাকে তো কথা রাখতে হবে, তাই আমি আমফানের মধ্যেই ক্লাসটা করছি, মানে ভিডিওটা করছি আর কি। আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়ুমণ্ডলীয় অবস্থা। বায়ুমণ্ডলীয় মানে সেই বায়ুমণ্ডলের সেই সময়ে কি জলীয় বাষ্প আছে, কি তাপমাত্রা আছে, কি মানে কি বলবো তার বিভিন্ন বায়ু উপাদান আছে, সেইগুলো নিয়ে হচ্ছে আবহাওয়া। আর আবহবিকার হচ্ছে আবহাওয়ার দ্বারা পরিবর্তন। আবহাওয়া মানে আবহাওয়ার উপাদান দ্বারা পরিবর্তন। আবহাওয়ার উপাদান কি? বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, তাপমাত্রা। এই বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, তাপমাত্রা, জলীয় বাষ্প যাই বলি। আচ্ছা, লোডশেডিং হয়ে গেল, ঠিক আছে, লোডশেডিং হয়ে গেল। আচ্ছা, আমি এইভাবে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এই আবহাওয়ার বিভিন্ন উপাদানের যারা ভূপৃষ্ঠের যে পরিবর্তন, সেটা হচ্ছে আবহবিকার। তাহলে ক্লাসটাই আবহবিকার পর্যন্তই থাক, পরে ক্লাস আবার পরে দেখা যাবে। কারেন্ট চলে গেল, কিছু করার নেই। তাহলে এই পর্যন্তই। প্রত্যেকে ভিডিওটা দেখবে, দেখে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবে, গ্রুপে লিখবে, লিখে প্রশ্ন করবে, নাম লিখবে যে আমি অমুকজন বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। কে প্রশ্ন করছো যে স্যার এই জায়গায় বুঝতে পারলাম না। তাহলে আজ এই পর্যন্তই রাখি। সবাই ভালো থেকো, তোমাদের জন্য দোয়া করছি, তোমরাও দোয়া করো আমাদের জন্য, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্তই।